স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বরিশালে ইউনোর বাসায় হামলায় ২ মামলা, গ্রেপ্তার ১৩। আইন শৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি চায় প্রশাসন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন নাকচ। তৃতীয় দফায় আরও একদিনের রিমান্ড মঞ্জুর। দেশে করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু, নতুন রোগী ৬,৫৬৬ রোগী, শনাক্তের হার ১৭.৬৪। টিকা নিবন্ধনের ১.৫ মাসেও SMS না আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ক্লিনিকের টিকার মামলায় ৩ আসামি কারাগারে। কাবুল বিমানবন্দরে এ পর্যন্ত নিহত ১২, বিদেশিরা ছাড় পেলেও মার্কিন সমর্থক আফগানদের আটকে দিচ্ছে তালেবান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বরিশালে ইউনো মুবিনুর রহমানের বাসায় হামলার ঘটনায় ২টি মামলা হয়েছে। পুলিশ ও ইউনো বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আলাদা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮০ থেকে ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ সহ মোট ৪০০ জনকে আসামি করেছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি এবং ১০ জন ম্যাজিস্ট্রেট চেয়েছেন জেলা প্রশাসক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ব্যানার পোস্টার অপসারণ নিয়ে তুলকালাম কাণ্ড। সদর উপজেলা চত্বরে ব্যানার সরানোর সময় হইচইয়ের কারণে বাধা দেয় ইউএনওর বাসভবনের নিরাপত্তা রক্ষীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই ঘটনার কিছুক্ষণ পরই জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ ৬০ থেকে ৭০ জন ইউএনওর বাড়িতে হামলা চালায়। কারো পারমিশন নেন নাই, তোয়াক্কাও করেন নাই, বা উনি সরাসরি গেট থেকে ঢুকে যে আমি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব, কথা বলার পরে তারা আমি বললাম যে কি জন্য আসছেন এত রাতে, তারা তার ব্যানারটা ছিঁড়তেছে বা করতেছে, তাদের নির্দেশনা আছে। আর একজন পাশের থেকে সে আবার বলতে তুই পরিচয় দিয়ে কি করবি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ডেফিনেটলি আমরা যেটি ঘটে গেছে এটি আমরা আগে প্রপারলি আইডেন্টিফাই করব, দেন আমরা অবশ্যই যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। আটক আছে, আমরা এখন সেটা দেখছি। আমাদের বিভিন্ন জায়গায় কিছু হসপিটালে আছে, এখানে আছে, বেশ কয়েকজন আটক আছে। আমরা সংখ্যাটা মিলিয়ে এখন তাৎক্ষণিক ঘটনা ঘটেছে আমরা। আহতদের সবাই মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন দলীয় নেতারা। গুলিবর্ষণের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন তারা। এই লোকগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আজকে আহত হলো, এটা আমি মনে করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। হামলা ও সংঘর্ষের পর ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে বরিশাল থেকে দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালের বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, আইন শৃঙ্খলা রক্ষায় ২ নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে বরিশালে বিজিবি মোতায়েন হওয়ার কথা, এর অগ্রগতি কি? বিজিবি কি মোতায়েন হয়েছে কিনা, আর পুলিশ কি নতুন করে কাউকে গ্রেপ্তার করেছে? শেষ দিয়ে শুরু করি। এখন পর্যন্ত পুলিশ যেটা বলেছে যে এখন পর্যন্ত তারা নতুন কাউকে গ্রেপ্তার করেনি। ইতিপূর্বে যাতে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, বরিশালের কেন্দ্রীয় কারাগারে। আর যেটি হচ্ছে যে বিজিবি মোতায়েনের বিষয়ে আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তো উনি যেটি বলেছেন যে তিনি চিঠি দিয়ে দিয়েছেন আজকে বিজিবি হয়তো সাতক্ষীরা থেকে, তো সেখানে কাল নাগাদ বিজিবি মোতায়েন হবে এমনটা তিনি প্রায় অনেকটা নিশ্চিত করতেন। তবে ১০ জন ম্যাজিস্ট্রেট তিনি চেয়েছিলেন, সেটি বিভাগীয় কমিশনের কাছে চেয়েছিলেন। তো সেই ম্যাজিস্ট্রেটরা এসে তার কাছে রিপোর্ট করেছেন, এই বলে তিনি জানিয়েছেন। বিষয়টি হচ্ছে যে পরিস্থিতি এক ধরনের ছিল,
মামলার পরবর্তীতে বা পরবর্তী পরিস্থিতি tackle এই তাছাড়া এই যে মামলা হয়ে যাওয়ার পর আরো দুঃসংবাদ কি হবে এই সবগুলো কিন্তু অনেকটা চিন্তার বিষয়, যেমন প্রশাসনের তেমন পুলিশের, এবং তাৎক্ষণিকভাবে তারা যেটি বলেছে কোনো ক্রমে, অর্থাৎ আজকে যে লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছিল, আজকে যে বাস বন্ধ করে দেওয়া হয়েছিল, হাট বাজারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এই ধরনের পরিস্থিতি আর তারা সহ্য করবে না, এটুকু বলা হয়েছে। এবং তারা যেটি বলেছেন যে সরকারি দায়িত্ব তারা পালন করতে এসেছেন এবং সেখানে স্পষ্টত মুরাদ আহমেদ, আরেকটি বিষয় একটু জানি যে বরিশালের এই ঘটনার প্রেক্ষাপটে বরিশাল আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি, এবং কি কারণেই বা এই ঘটনাটি ঘটলো, ইউএনের বাসায় কেনই বা এত নেতাকর্মীরা যে এইরকম একটি পরিস্থিতি তৈরি করলেন? আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে আসলে বিষয়টি পরিকল্পিত, তাদের ভাষায় যে পরিকল্পিতভাবে সরকারের ভাবমূর্তি পূর্ণ করার জন্য, তাদের ভাষায় আরো হচ্ছে যে এখানকার যিনি সিটি মেয়র আছেন তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এটি একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। ওরা যেটা বলেছেন যে তারা এই বিভাগের একটি বিচার বিভাগীয় তদন্ত চান। তারা যেটি বলেছে যে আসলে কিছু প্রস্তাব রয়েছে যেটি এই অর্থাৎ জাতীয় শোক দিবসের প্রাককালে আর এই প্রস্তাবগুলো দরকার নেই। তাও যেটি বলা হচ্ছে যে আসলে ক্লিন করার জন্য সিটি কর্পোরেশন থেকে ওইখানে লোক পাঠানো হয়েছিল, তারপর সেখানে হট্টগোল হয়, এই সবকিছু তাদের মতো করে তারা বলেছেন। আর প্রশাসন থেকে যিনি ক্ষতিগ্রস্ত তিনি বলেছেন যে স্পষ্টত বলেছেন যে তার ওইখানে যখন ছেড়া হচ্ছিল তো পানি যিনি প্রতিমন্ত্রী রয়েছে, পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার পোস্টারগুলোকে তার অনুমেয় হয়েছে বিষয়টি যে ছেড়া হচ্ছে, যেখানে পোস্টার এবং ব্যানারগুলো 1 মাসের জন্য ওখানে থাকবে, অর্থাৎ এই অগস্ট মাসগুলো তার থাকবে, এই ধরনের তার কাছে নির্দেশনা রয়েছে। তখনই তিনি এইগুলোকে যখন বলা হচ্ছিল যে অন্যান্য পোস্টারের কথা, তখন বলেছেন যে রাতের বেলা এটি হবে না। উনি যেটা বলেছেন যে তারপর গোলাগুলি করা হয় এবং তিনি দাবি করেছেন, মামলায় দাবি করেছেন যে যারা হামলা করতে এসেছিল তারাও গুলি করেছে। এবং আরো যেটি বলেছেন যে রাজীব নাম্বার 3 নাম্বার যে আসামি রয়েছে তাকে যখন তিনি ধরেছেন, রাজীব তাকে বলেছে যে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ তার নির্দেশনা এই প্রস্তাবগুলো ছিটতে আসা হয়েছে। এই কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে দুটি মামলা দুটোতেই হুকুমের প্রধান আসামি করা হয়েছে সাদিক আব্দুল্লাহকে। তো এটি বরিশালের জন্য একটি হঠাৎ করে স্তম্ভিত হওয়ার খবর। এই জন্য এই মামলার অগ্রগতি কি হয় আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে সে বিষয়ে কথা বলবো। মুরাদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনায় দায়ী প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠন মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি কথা বলেন। হামলার ঘটনায় দায়ীরা দলের যেই হোক না কেন ছাড় না দিতেও প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন বলে এ সময় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ভুরি ভুরি দৃষ্টান্ত পর্যন্ত আপন লোকদেরকে সাজা দিয়ে দণ্ড দিয়ে জেলে পাঠিয়ে প্রমাণ তিনি রেখেছেন। তিনি আমাকেও বলেছেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে বলে দিয়েছে ঘটনা ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর তালেবানদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বিএনপির বক্তব্য কিনা প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের এক আলোচনা সভা শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হলে বাংলাদেশ সহ আশপাশের এলাকায় এর প্রভাব পড়বে, তাই এই বিষয়গুলো খুব সাবধানতার সঙ্গে সামলাতে হবে। জাফরুল্লাহর বক্তব্য বিএনপির বক্তব্য কিনা তা দলটির পরিষ্কার করা উচিত। বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তালেবানদের আফগানিস্তানের মুক্তিযোদ্ধা আখ্যা দেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শোক দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাঙালি হাজার বছর ধরে সংগ্রাম করছিল, শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে স্বাধীনতা। বিষয়টি দেশি বিদেশি শোষক শ্রেণী সমর্থন করতে না পারায় তাকে হত্যা করা হয়েছে।
প্রশ্ন হচ্ছে এই বক্তব্য কি বিএনপিরও একই বক্তব্য কিনা, সেটি হচ্ছে প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে তালেবানরা সেখানে কাবুল দখল করার পর আমাদের এখানে জঙ্গি গোষ্ঠীর মধ্যে আপনার কিছু উৎসাহ দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এখন সেই উৎসাহ দেখা যাচ্ছে জাফরুল্লাহ সাহেবের মধ্যেও আছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ভীত হয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের। বৃহস্পতিবারও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি থেকে 25 জনকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে বলেছে, নির্ধারিত সময়ের আগে চন্দ্রিমা উদ্যানে প্রবেশের চেষ্টাকালে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপি মহাসচিব সহ সংগঠনের নেতাকর্মীদের আসার খবরে বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রিমা উদ্যান সহ আশপাশের এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পুলিশের কড়াকড়ির মধ্যে স্বেচ্ছাসেবক দলের অল্প সংখ্যক নেতা নিয়ে বেলা 12টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব। শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। পরে মির্জা ফখরুল দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, কোনো বাধা দেওয়া হয়নি স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে। এই সরকার এত বেশি ভীত সন্ত্রস্ত, তাদের পায়ের তলে মাটি নেই, তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে 25 জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তারা বলেছেন তারা সীমিত সংখ্যক বা স্বল্প সংখ্যক নেতাকর্মী এসে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমরা সেই বিষয়টি নিশ্চিত করেছি, কিন্তু সকালে 8টা বা তারও আগে কেউ যদি এসে দাবি করেন যে তিনি আসলে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এসেছেন, যেখানে অনুষ্ঠানটা ছিল আসলে 12টায়, তখন আসলে তিনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন এটা যাচাই বাছাই করার জন্য হয়তো বা 2-1 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে যেতে পারি। স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে বরিশালে ক্ষমতাসীন দল ও পুলিশের সাথে সংঘর্ষের ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। বরিশাল কেন, সবখানেই এখন আপনার লেট লুজ, এটা থেকে সন্ত্রাসের রাজত্ব, এটা থেকে রেইন অফ টেরার। এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ বলবেন এটাকে? এটা তো পাকিস্তানিদের চেয়েও খারাপ। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকের মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন নাকচ করে আবারও 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে পরিমণিকে একই মামলায় 3য় দফায় রিমান্ডে দেয়া হলো। সকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। সিআইডির করা রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার সকালে কাশিমপুর মহিলা কারাগার থেকে অভিনেত্রী পরিমণিকে আদালতে নিয়ে আসা হয়। বেলা 11টা 24 মিনিটে তাকে আদালতে তোলা হয়। পৌনে 12টায় রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মাদক হোতাদের হদিস পেতে বিস্তারিত তথ্যের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে রিমান্ডের বিরোধিতা করেন পরিমণির আইনজীবী মজিবুর রহমান। এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে, তাদেরকে তাদের উদ্ঘাটন এই তদন্ত করলে উদ্ঘাটিত হবে এবং আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। 167 ধারা ফৌজদারি কার্যবিধির 344 ধারা ইভেন 61 ধারায় যে সমস্ত বিধান আছে সেই সমস্ত বিধান মোতাবেক এবং যে সমস্ত বিধান বলে রিমান্ড মঞ্জুর করা হয় এবং যে কারণগুলি আদালতে দেখাইতে হয় সেগুলির একটাও এখানে নাই। শারীরিক ও মানসিকভাবে পরিমণি অসুস্থ জানিয়ে তার জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী। নারী হিসেবে তিনি জামিন পান এবং পেলে কোথাও যাবেন না বলে প্রতিশ্রুতি দেন আদালতে। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। ফৌজদারি কার্যবিধি 497 এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 47 ধারা মোতাবেক মহিলাদের ক্ষেত্রে একটু প্রিভিলেজ দেওয়া আছে। এই প্রিভিলেজটাকে আমরা পুঁজি করে বিজ্ঞ আদালতকে বলতে চেষ্টা করেছি যে আপনি জামিন দেন, জামিন দিলে সে পলাতক হবে না, সুযোগও নাই। এলএসডি এবং আইস এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন পর্যন্ত তারা জামিন পাচ্ছে না। অতএব এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না। মোট কথা হলো যে এটা মামলার যে গুরুত্বটা সেটা বুঝতে হবে। আইন সবার জন্য সমান। আদালতের আদেশ শেষে হাজতখানায় নেয়ার সময় হুড়োহুড়িতে পড়ে যান পরিমণি। এর আগে 2 দফায় 6 দিনের রিমান্ডে ছিলেন তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমতির দিকে। 1.5 মাসের সর্বনিম্ন মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। 24 ঘন্টার মৃত্যু হয়েছে 159 জনের। নতুন করে শনাক্ত হয়েছে 6,566 রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.64%।
দেশে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 159 জনের। এতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 24,878 জনে। 723 ল্যাবে 37,226 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 6,566 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.64%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত ঢাকা বিভাগে 3,413 জন। এছাড়া চট্টগ্রামে 1,101 জন, সিলেটে 478 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি 5 বিভাগ মিলে এই সংখ্যা 1,574 জন। আমরা কিন্তু আগের থেকে বলাতে এখন কিছুটা মাস্ক পরার অভ্যাসটা পরিবর্তন হয়েছে। এখন সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পরে দেখা যাবে যে সংক্রমণটা কমতেছে, এবং তার পাশাপাশি যদি টিকাটা যদি বড় অঙ্কে দেওয়া যায় তাহলে আমাদের জন্য অনেক বড় সুফল বয়ে আনবে। নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন 10,153 জন। এই নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 13,37,181 জনে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দালাল চক্রের থাবা মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে। যেসব টেস্ট এই হাসপাতালে হয় না সেগুলো অপরিচিত মানহীন হাসপাতালে করিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। চক্রের 6 সদস্যকে হাতে নাতে ধরে বনানী থানায় সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হয়েছে তো আমাকে কিছু টেস্ট দিছে, তো ওখান থেকে 2টা এখানে করানো যাবে না, ওটা বাড়ি থেকে করতে হবে। তো আমি যখন রিসেপশনে কথা বলতেছিলাম ওদের দালালরাই শুনে ফেলছে, আয়সা আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো আমাকে বলছে যে ইম্পালস থেকে করাবে। যখন আমার রিপোর্টটা দিয়েছে দেখলাম ওটা আরেকটা ডায়াগনোসিস সেন্টার। এই 2টা টেস্টের সরকারি রেট হচ্ছে 850, ওরা আমাকে থেকে নিয়েছে 3,500। শুধু এই নারী নন, মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালদের এমন প্রতারণার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন রোগীর স্বজন। কিন্তু সমস্যাটা হচ্ছে ঘটনাটি ঘটেছিল 13ই আগস্ট। 6 দিন পর ওই দালাল চক্রের সদস্যদেরকে কিভাবে হাতে নাতে ধরা যাবে তা নিশ্চিত করতেই নতুন করে ওই দালাল চক্রের এক সদস্যকে ফোন দেন ভুক্তভোগী ওই নারী। আজকে আমার আরও কিছু টেস্ট লাগবে, আপনি কি একটু আসতে পারবেন? আমি হসপিটালে আছি, আপনি আসেন, এসে আমাকে কল দেন। ফোনে কথা বলার আধা ঘন্টার মধ্যেই হাজির দালাল চক্রের 2 সদস্য। পরে ভুক্তভোগীদের সহায়তায় তাদের আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার ওয়ার্ডে আরো 4 জন সেম কাজ করছে। উনি আছে রাব্বি আপনাদের দোতলায়। ওয়ার্ড বয়দের যোগ সাজশে হাসপাতালে ঢোকে দালালরা। ঘাপটি মেরে থাকে হাসপাতাল ভবনের বিভিন্ন তলায়। যেসব টেস্ট এই হাসপাতালে হয় না সেগুলো ভালো হাসপাতালে করিয়ে দেবার প্রলোভন দেখায় তারা। রোগীর স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করলেও টেস্ট করানো হয় মানহীন অপরিচিত হাসপাতালে। আমরা ইম্পালস কেয়ার এন্ড কিউর আমরা বলি এখানে করি, আমাদের পাঠায় আপনার যে আমাদের হেড আছে, হ্যাঁ রাব্বি, উনি পাঠায়, উনি ওখানে পাঠাইলে আমরা জাস্ট আপনার ওই স্যাম্পলটা নিয়ে আসে চলে যাই। এ ঘটনার সঙ্গে হাসপাতালের কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন আমাদের যে নিজস্ব গোয়েন্দা আছে এগুলো আমরা আমাদের ইনভলভ করেছি যে এখানে কারা কারা এখানে আসছে এবং কিভাবে তারা রোগীদেরকে প্রতারিত করার চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করি। যারা আউটসোর্সিংয়ে আমাদের এখানে বেশ কিছু কর্মচারী আছে তাদের মধ্যে যদি কেউ এটার সাথে জড়িত পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। হাসপাতালে দালালদের অবাধ যাতায়াত বন্ধে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিবন্ধনের পরও এসএমএস না পাওয়ার কারণে করোনা টিকা নেয় ভোগান্তি এখনো কমেনি। অনেকে অপেক্ষা করছেন 1.5 মাস। আবার টিকা নেওয়ার ঠিক আগের দিন রাতে এসএমএস পাওয়ায় বিড়ম্বনায় পড়ছেন অনেক টিকা প্রত্যাশী। লোকবল সংকট এবং প্রবাসীদের অগ্রাধিকার দিতে গিয়ে এ ভোগান্তি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় নাক্কানগলা ইনস্টিটিউটে বৃহস্পতিবার সকাল থেকেই টিকা প্রত্যাশীদের ভিড়, তবে তা অন্য দিনের তুলনায় কিছুটা কম। টিকা প্রত্যাশীদের অভিযোগ, নিবন্ধন করার প্রায় 1.5 মাসেও পাননি এসএমএস। আমি এসএমএস কালকে বিকেল 5:52 পাইছি, আর আমি 1.5 মাস আগে রেজিস্ট্রেশন করছি। জুলাই মাসের 15 তারিখে রেজিস্ট্রেশন করেছিলাম, আর গতকালকে আমি মেসেজ পেয়েছি। অনেকেই বলছেন দীর্ঘ সময় অপেক্ষার পর এসএমএস পেলেও তা আসছে আগের দিন সন্ধ্যা বা রাতে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আমরা অনেকে শহরের বাইরে থাকি, তো এই গতকাল আমরা এসএস পাইছি, আজকে নাইটে আমরা আসতে হচ্ছে। যদি 2-3 দিন আগে দিত তাহলে আমাদের জন্য বেটার হতো। প্রিপারেশন দরকার আছে, মেসেজটা যেভাবে দেয় পরের দিনই ডেট দেয়,
তো এটা তো 3-4 দিন একটা ডেটটা পিছিয়ে দিলে সুবিধা হয় সবার জন্য। একই অবস্থা অন্য কেন্দ্রগুলোতেও। সংকটের কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে নিবন্ধনের বিপরীতে তাদের টিকাদানের সক্ষমতা কম। তাছাড়া প্রবাসীদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তাদের আমরা ওই যে এতদিন ওইভাবে দিতে পারি না, আমরা তো 500 করে, কারণ আমরা প্রবাসীদের বেশিরভাগ দিয়ে ওদের 500 দিতাম, যাদের 500 করে কাভার করলেও 34,000 দীর্ঘদিন লেগে যায়। এখন আমরা যেহেতু প্রবাসী একটু কমে আসছে, এখন 1,000 করছে, আরও কমলে তখন আমরা হয়তো 1,500-2,000 করে ফেলব। বুধবার পর্যন্ত সারা দেশে প্রথম ডোজের টিকা নিয়েছেন 1,59,77,000 মানুষ, আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে 61,29,540 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে ক্লিনিকে মডার্নার টিকা দেওয়ার মামলায় ক্লিনিকটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদার সহ 3 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের জামিন শুনানি হবে 23 আগস্ট। রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করে পুলিশ। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে 28 ডোজ টিকা সহ প্রতিষ্ঠানটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়। জব্দ করা হয় টিকার 22টি খালি বাক্স। ফার্মেসিতে অবৈধভাবে বিক্রি হচ্ছে করোনা টিকা, এমন সংবাদের ভিত্তিতে দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিকে অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। অন্যরা পালিয়ে গেলেও আটক বিজয় কৃষ্ণের কাছ থেকে পাওয়া যায় 2টি ভায়াল। পরে ফার্মেসি ও বিজয়ের বাসা থেকে উদ্ধার করা হয় মডার্না ও সিনোফার্মের টিকার আরও 2টি ভায়াল। এগুলো প্রায় 50 থেকে 60 জনের শরীরে দেয়া যেত। মডার্নার 22টি খালি বাক্স উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ছিল 10টি করে ভায়াল। প্রতিটা 500 টাকা করে নেয়, এরকম একটা তথ্য আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে তার দোকানে গিয়ে আমরা উচ্চারণ পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ওর ছেলে এখান থেকে চলে যায়। আমাদের যেটা তথ্য কিংবা আমরা যেটা অনুমান করতেছি যে জিনিসগুলো লুকায় ফেলাইছে, ও সরাই ফেলাইছে আর কি, ওর ছেলের মাধ্যমে সরাই ফেলাইছে। পল্লী চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে ক্লিনিক পরিচালনা করছিলেন আটক বিজয় কৃষ্ণ তালুকদার। তার কাছে কিভাবে এই টিকা গেল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। মামলা প্রক্রিয়ার দিন আছে, অভিযান পরিচালনা হবে, পরবর্তীতে হবে, আর আইনগত প্রক্রিয়া মামলা তো চলবে। গণটিকা কর্মসূচির সময় টিকাগুলো ফার্মেসিতে নেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সাথে জড়িত চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 24 ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। ঢাকায় একদিনে 240 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 270 জন ডেঙ্গু রোগী। গতকাল এই সংখ্যা ঢাকায় 273 জন সহ সারা দেশে 306 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন মোট 1238 জন ডেঙ্গু রোগী, আর ঢাকাতে ভর্তি আছেন 1145 জন। এবছর এখন পর্যন্ত 7251 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 31 জনের। তাহলে আজকে তো বোধহয় একটু হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। বেলা 12:30টায় চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান। এর আগে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 11টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। বুধবার সন্ধ্যার পর অসুস্থ বোধ করেন জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। অ্যাম্বুলেন্সে করে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেন স্বজনেরা। 67 বছর বয়সী এই হেফাজত নেতা দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। ছিল উচ্চ রক্তচাপও। বেলা 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রক্তচাপটা একটু বেড়ে যায়, এ ধরনের একটু উনি সমস্যা ফিল করছিলেন, মোটামুটি ভালো ছিলেন। তো আজকে সকালে 8টার দিকে উনি হঠাৎ স্ট্রোক করেন, নাকে মুখে ফ্যান চলে আসে। আধ ঘন্টা প্রায় কি 1 ঘন্টা পরে হুজুরের চেঞ্জ পাচ্ছি না, মুখ দিল যাচ্ছে তড়িৎ গতিতে। এখন এখানে আনছি, এখন ডাক্তাররা বলতেছে দান নেই। এদিকে আমিরের মৃত্যুর পরই জরুরি বৈঠকে বসেন হেফাজত নেতারা। প্রথমে তার গ্রামের বাড়িতে বাবুনগরীকে দাফনের সিদ্ধান্ত নিলেও পরে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণেই তাকে দাফনের সিদ্ধান্ত হয়। আমিরের মৃত্যুতে দলের পরবর্তী নেতৃত্বের বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটি বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নেতারা। জানাজা অবশ্যই খেলা 11টার সময় হারা যাইতে হবে। জানাজার পরে দাফনের করার এখানে সিদ্ধান্ত হয়, দাফন করার সিদ্ধান্ত এখানে আছে। নেতৃত্বে কে আসবেন? আমাদের মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ, সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে আহা শুরু করছেন। ইতিমধ্যে আমাদের মহাসচিব হতে পৌঁছবেন
এরপর সব বসে যে তাদের কমিটি আছে বসে সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ কাকে আমির ঘোষণা করা হবে। জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করে 2010 সালে প্রতিষ্ঠিত হয় হেফাজতে ইসলাম। 2020 সালে সংগঠনটির আমির আহমেদ শফি মারা গেলে নানা ঘটনার মধ্য দিয়ে 15 নভেম্বর হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তালেবানের ক্ষমতা দখলের পর বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরানোর কাজ চলছে। বিদেশিদের যেতে দিলেও সাধারণ আফগানদের কাবুল বিমানবন্দরে যেতে তালেবান বাধা দিচ্ছে। অস্ট্রেলিয়ার এক দোভাষীকে বিমানবন্দরে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে রোববার থেকে কাবুল বিমানবন্দর এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান দখলে যাওয়ার 4 দিন পরও দেশজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। নানা উপায়ে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছে আতঙ্কিত নাগরিকরা। এর মধ্যে কয়েকদিন ধরেই কাবুল বিমানবন্দরে দেখা গেছে বিশৃঙ্খলা। কোনো আফগান নাগরিক যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য কাবুল বিমানবন্দরে যেতে তাদের বাধা দিচ্ছে তালেবান। বিমানবন্দরমুখী জনস্রোত ঠেকাতে ফাঁকা গুলি ছুটছে তারা। বিমানবন্দরের প্রবেশপথ সহ চারদিকে তল্লাশি চালাচ্ছেন তালেবানরা। সঠিক কাগজপত্র না থাকলে বিমানবন্দরে যেতে পারছেন না আফগানরা। তবে মার্কিন পাসপোর্টধারীদের বাধা দেয়া হচ্ছে না। সব মার্কিন নাগরিক দেশে ফেরা না পর্যন্ত সেখানে সেনা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তালেবান ক্ষমতা দখল করায় স্বচ্ছতার অভাব থাকায় আফগানিস্তানের জন্য বরাদ্দ $370 মিলিয়ন সহায়তা আটকে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আর ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 9টায় বাংলাদেশের এই পর্যায়ে খেলার খবর। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নিউজিল্যান্ড সিরিজের জন্য 19 সদস্যের দল ঘোষণা। ফিরেছেন মুশফিক, লিটন ও আমিনুল, বাদ পড়েছেন মিঠুন। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নিয়ে আশাবাদী সাবেকরা। রাউন্ড রবিন লিগের টুর্নামেন্টে অসম্ভব নয় শিরোপা জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল বিপ্লব। সবশেষ 2 সিরিজে না খেলেই বাদ মোহাম্মদ মিঠুন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম ইকবাল নেই। আসন্ন বিশ্বকাপেও তাকে নিয়ে আছে শঙ্কা। সেঞ্চুরি হাঁকিয়ে লম্বা বিরতিতে তামিম। চোট বয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন, পুনর্বাসনে বেড়েছে অপেক্ষা। টি-20 থেকে ওয়ানডে ক্যাপ্টেন দূরে অনেকদিন হলো, ফেরা হচ্ছে না নিউজিল্যান্ড সিরিজেও। এমনকি আসন্ন টি-20 বিশ্বকাপে তার অন্তর্ভুক্তি নিয়েও শঙ্কা জোরালো। 10 সেপ্টেম্বর তো বিশ্বকাপ দল ঘোষণার ডেডলাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের দল 19 সদস্যের, তাতে কোনো চমক নেই। মুশফিক, লিটন ফিরবেন জানা কথা। মিরপুরে গেল কদিন ওরা ডমিঙ্গোর অধীনে অনুশীলন চালিয়েছে। বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফেরার পালা। দলে ফিরেছেন আমিনুল বিপ্লব। লেগ স্পিনে শূন্যতা পূরণে তাই বড় স্বস্তি। স্পিনে ভারসাম্য আনতে বিপ্লবকে বাজিয়ে দেখার সুযোগ ম্যানেজমেন্টের। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। মার্চে নিউজিল্যান্ডে খেলেছিলেন সবশেষ টি-20। দলে অলরাউন্ড অপশনের অভাব নেই। সাকিবের বাইরে স্পেশালিস্ট স্পিনার নাসুম, বিপ্লবের সঙ্গী তাইজুল। মুশফিক থাকায় মিডল অর্ডার পরিপূর্ণ। চিন্তার কেন্দ্রে ওপেনিং স্লট। শুরুর ভোগান্তি নিউজিল্যান্ডের সাথে কাটিয়ে ওঠার পরীক্ষা। লিটন আশায় কম্বিনেশন কি হবে। সৌম্যের তুলনায় নাইমি ওপেনিংয়ে এগিয়ে। এই নিউজিল্যান্ড বোধহয় এই অস্ট্রেলিয়া চাইতে হয়তো আরেকটু শক্ত প্রতিপক্ষ হবে। আমরা দেখেছি আমাদের এই দলে কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, কিছু কিছু জায়গায় আমরা খুবই শক্তিশালী। আমাদের দুর্বলতার জায়গা বোধহয় আমাদের শুরুটা। তো ওই একটা জায়গা যেখানে আমরা যদি ইমপ্রুভ করতে পারি তাহলে মানে আমাদের স্কোরটা বোধহয় এখন যেমন দেখছি 130, সেটা হয়তো 135, 150 কি দাঁড়াতে পারতো। 2 দফা কোভিড টেস্টের পর 24 আগস্ট থেকে বায়োবাবলে ঢুকবেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্র থেকে তার আগেই ফিরবেন সাকিব। মিরপুরে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু 1 সেপ্টেম্বর। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মিরপুরের স্লো স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়া পড়েছে লজ্জায়। নিউজিল্যান্ড তাই প্রস্তুত হয়েই আসছে বাংলাদেশ সফরে। লিঙ্কনে উপমহাদেশীয় কন্ডিশন তৈরি করেই ফেলছে কিউইদের অনুশীলন ক্যাম্প। কঠিন পরীক্ষায় সাহসী দলের নবীন সদস্য ম্যাকনি, রবীন্দ্র ও সিয়ার্স এই তিনজন ভোগাতে পারে টাইগারদের। কোল ম্যাকনি, রাচিন রবীন্দ্র, বেন শিয়ার্স নিউজিল্যান্ডের 3 নবীন সদস্য বাংলাদেশ সফরে অভিষেকের অপেক্ষা ওদের। ডোমেস্টিক ক্রিকেটে বেশ নামডাক রবীন্দ্র টপ অর্ডারে ব্যাট করেন, বাঁহাতির স্পিনেও দখল নজরকাড়া। অফ ব্রেক বোলার ম্যাকনি ব্যাটিংয়ে দারুণ ফিনিশার। শিয়ার্সের আছে গতি আর সুইং। মিরপুরের কঠিন কন্ডিশনে ওরা হতে পারে ব্ল্যাক ক্যাপসের হাতিয়ার। নিউজিল্যান্ড দল ক্যাম্প করেছে লিঙ্কনে, চাহিদা মতো উইকেট তৈরি করে দিয়েছে গ্রাউন্ড স্টাফ। স্লো স্পিনিং কন্ডিশনে অভ্যস্ত হতে প্রস্তুতি হয়েছে দারুণ। স্পিন নিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। ট্রেনিং ক্যাম্প দারুণ ছিল। গ্রাউন্ড স্টাফ সেই রকম উইকেট তৈরি করে ভালো সাপোর্ট দিয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে দেখেছি স্পিনের প্রভাব, আশা করি ভালো হবে। টাইগারদের সাবেক কোচ শেইন জার্গেনসন লম্বা সময় ধরে নিউজিল্যান্ড পেস ডিপার্টমেন্টের দায়িত্বে। বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জে রবীন্দ্র ম্যাকনিদের দেখার অপেক্ষায় রয়েছেন জার্গেনসন। নিউ লুক ব্ল্যাক ক্যাপ সাইড এক্সাইটিং। কোলের লিডারশিপ রোল, ফিনিশিং অ্যাবিলিটি ভালো। রাচিন টপ অর্ডারে খেলে ও লেফট আর্ম স্পিনও বেশ কার্যকরী। সিয়ার্সও ভালো করছে। ডোমেস্টিকে সবাই পারফর্ম করছে। দেশে লকডাউন, তাতে বাংলাদেশ সফরের শঙ্কা নেই। লেইথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল ঢাকায় আসবে 24 আগস্ট। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপে বরাবরই প্রথম ম্যাচে ভুগতে হয় বাংলাদেশকে। তবে এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই ভালো শুরুর প্রত্যাশা সাবেক ফুটবলারদের। গত 4 সাফে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার শিরোপা দৌড়ে থাকবে জামাল তোপুরা, বলছেন ফুটবল সংশ্লিষ্টরা। জেমিরের অধীনে বদলেছে বাংলাদেশ ফুটবল। খেলার ধরন, লড়াইয়ের মানসিকতা দিয়েছে নবজাগরণের বার্তা। কিন্তু টুর্নামেন্ট জয়ের স্বপ্ন এখনও অধরা বেঙ্গল টাইগার্সের। দেশের মাটিতে নেপালের সাথে দ্বিপক্ষীয় সিরিজ থেকে এসেছে একমাত্র ট্রফি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন কোন পর্যায়ে? সাফ চ্যাম্পিয়নশিপের পরীক্ষা দিতে পারে সেই প্রশ্নের জুৎসই জবাব। দায়িত্ব নিয়ে জেমিডে তার প্রথম সাফ মিশনে দেখেছেন নির্মম বাস্তবতা। গত 4 সাফে প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এবারে লড়াই রাউন্ড রবিন লিগে। শীর্ষ 2 থেকে ফাইনালে যেতে পারবে কি লাল সবুজ? অনেক এগিয়ে গেছে ভারত। 5 দলের সাফে র্যাঙ্কিং বিবেচনায় একমাত্র লঙ্কানদের উপরে বাংলাদেশ। ট্রফির আশা তাই কঠিন জামাল তোপুদের জন্য। তারপরও এবার স্বপ্ন দেখতে চাইছেন সাবেকরা। মিনিমাম কোনো ফরেন প্লেয়ার যদি 2টা আপনি অ্যালাউ করেন, আদার্স এই ন্যাশনাল টিমের গ্যাপ কখনোই পূরণ করতে পারবেন না। এই গ্যাপটা থাকবেই এবং আমরা সব সময় ন্যাশনাল টিম কোনো জায়গায় ইন্টারন্যাশনাল ম্যাচ, বড় ম্যাচ খেলতে গেলে এটা ধরা খাবে। প্রত্যাশা আমাদের বাংলাদেশ টিমের অনেক দিন থেকেই। আমরা 2006-এ ফাইনাল খেলেছিলাম লাস্ট। এরপরে আর আমরা সাফে তেমন সাফল্য পাচ্ছি না, ফাইনালে উঠতে পারছি না, সেমিফাইনালেও যেতে পারছি না। সো আমাদের সবার প্রত্যাশা এই সাফটা নিয়েই বাংলাদেশের দর্শকের। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই শক্ত প্রতিপক্ষের সাথে খেলে প্রস্তুতি সারবে। ফিলিস্তিন, কিরগিজস্তান ও অলিম্পিক দলের সাথে ম্যাচ খেলেই মালদ্বীপের সাফ মিশনে যাবে লাল সবুজ। ভারতের ম্যাচের আগে আমি মনে করি শ্রীলঙ্কার সাথে ম্যাচ, এটা আমাদের প্লাস পয়েন্ট। ওইখানে আমাদের জেতার সম্ভাবনাই বেশি। আর তারপরেও ইন্ডিয়া অনেক ভালো টিম। আমি আশা করি তারপরে বাংলাদেশ ভালো খেলুক। বলতে পারবো না যে জিতবে, বাট ভালো খেলবে। 1 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সাফ যাত্রা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমবাপের জন্য 200 মিলিয়ন ইউরো প্রস্তুত রেখেছে রিয়াল মাদ্রিদ। মহামারীতে বিপুল অর্থের যোগান এসেছে বেশ কয়েকজন তারকাকে বিক্রি করে। ফরাসি তারকারা স্পেনে আসার আভাস দিয়েছেন ক্লাবটির জার্মান মিডফিল্ডার টনি ক্রস। এদিকে নতুন ক্লাব নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি হ্যারি কেইন। এডেন হ্যাজার্ডকে দিয়ে রোনালদোর শূন্যতা পূরণের চেষ্টা অনেকটাই ব্যর্থ। ফ্রন্টলাইনের ঘাটতি মেটাতে দীর্ঘদিন ধরেই রিয়ালের টার্গেট কিলিয়ান এমবাপে। তবে 2-2 চার না মেলায় এখনও তাকে দলে পায়নি স্প্যানিশ জায়ান্ট। করোনার আর্থিক ক্ষতি পোষাতে পারেনি লস ব্লাঙ্কো। তবে হাকিমি, ভারানে, রেগুলুনদের মতো তারকাদের বিক্রি করে অর্থের যোগান পেয়েছে তারা।
সেই জোরেই এমবাপেকে পেতে 200 মিলিয়ন ইউরো ব্যয় করতে প্রস্তুত রিয়াল। এমবাপের বিকল্প ভাবনায় আছে আর্লিং হাল্যান্ড। তবে ফরাসি তারকার রিয়ালে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন টনি ক্রুস। জানিয়েছেন কিছুদিনের মধ্যেই পিএসজি থেকে রিয়ালে আসছেন একজন। ধারাবাহিকতায় আরও ভালো কিছুই হতে পারে। হয়তো পিএসজি থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবে, তবে এখনও নিশ্চিত করে বলতে পারছি না। এদিকে টটেনহ্যামের অনুশীলনে যোগ দিয়েছেন হ্যারি কেইন। নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তবে ফিটনেস নিয়ে কাজ করলেও ইউরোপা কনফারেন্স লিগে খেলতে যাননি ইংলিশ অধিনায়ক। এদিকে ইউরোজয়ী আরেক ইতালীয় যোগ দিয়েছেন ইউভেন্টাসে। সাসোলো থেকে 2 বছরের লোনে তুরিনে ভিড়েছেন মানুয়েল লুকাতেল্লি। মেসির শূন্যতা পূরণে ফরওয়ার্ড লাইন শক্ত করতে চাইছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর, আর্সেনাল তারকা অবামেয়াংকে চাচ্ছে কাতালান জায়ান্ট। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। নীল দিগন্ত আর পাহাড়ি ঝর্ণা, প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি বান্দরবান। সবুজ পাহাড়ে মেঘের লুকোচুরি এবং পাথরের বুক চিরে নেমে আসা সাঙ্গু নদী ফিরেছে আপন মহিমায়। করোনায় দীর্ঘদিন জনমানবের অনুপস্থিতিতে পাহাড় এখন সজীবতায় ভরপুর, যা সচেতনভাবে ধরে রাখার আহ্বান প্রকৃতি প্রেমীদের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। দীর্ঘ 21 বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হলো জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ হত্যা মামলার পলাতক আসামি রওশন আলী। গত রাতে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাকি 4 জনকেও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাব। 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ নেতা কাজী আরেফ আহমেদকে। এ সময় নিহত হন আরও 4 জন। এই মামলায় 2004 সালে 10 আসামিকে ফাঁসির আদেশ দেয় আদালত। এর মধ্যে একজনকে পরে খালাস দেয় হাইকোর্ট। 2016 সালে 3 জনের ফাঁসির রায় কার্যকর হলেও 5 জন ছিল পলাতক, আর কারাগারে মারা যায় 1 জন। বুধবার দিবাগত রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন আলীকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে সংস্থাটি। আইন শৃঙ্খলা বাহিনী তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। সাম্প্রতিক সময়ে তার রাজশাহী যে এলাকা যেখান থেকে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই, সেই এলাকাতে আমরা জানতে পারি যে একজন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে। একজনকে ধরেছি, বাকি 4 জন রয়েছে এখনো পলাতক। আমরা তাদের বিরুদ্ধে নজরদারি রাখছি। এ সময় হামলাকারীদের নির্যাতনের আরও তথ্য জানান নিহত অন্য 2 জনের পরিবারের সদস্যরা। আমরা লেখাপড়া করতে পারিনি, আমরা জমির খেতে কাজ করতে পারিনি, ওর অত্যাচারে, ওর ভাইয়ের অত্যাচারে। যখন আব্বাকে আমার পিস্তল ধরে, আব্বা এইভাবে হাত দিয়ে পিস্তল ধরছে, তখন গুলি করছে, ডান সাইড দিয়ে লাগছে, বাম দিয়ে গুলি বেড়াই গেছে। আমি তখন রাস্তার সাইডে মোটরসাইকেল নিয়ে আমার ফাদার পড়ে যাই। এরপরে ও আমাকে সরাসরি আমার বুকে আর একটা গুলি করে। গ্রেপ্তার রওশন আলী চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিল বলে জানায় র্যাব। টাকার বিনিময়ে হত্যা করাই তার পেশা ছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্ঘটনায় মৃত্যু না পরিকল্পিত হত্যা, এখন পর্যন্ত তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। গত 7 আগস্ট রাজধানী চকবাজারে এক যুবকের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিক তদন্তে ছিনতাই করে পালানোর সময় গাড়ি চাপায় জয়ের মৃত্যু হয়েছে জানানো হলেও সিসিটিভি ক্যামেরা বলছে ভিন্ন কথা। ঢাকার চকবাজারের ঠিক এই রাস্তাটিতেই 7 তারিখ রাত 9:15টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয় জয় নামের এক ব্যক্তি। পুলিশ জানায় ছিনতাই করে পালানোর সময় ঘটে এ দুর্ঘটনা। ছিনতাইয়ের শিকার রিয়াজ নিহত জয়সহ আরও 5 জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। সে রাতেই গ্রেপ্তার হন আকিব ও পিয়াস। পরে ছিনতাইয়ের স্বীকারোক্তি দিয়ে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন আসামি আকিব। কিন্তু এ ঘটনার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না সিসিটিভি ফুটেজের। দেখা যাচ্ছে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দেওয়া হয় জয়কে। জয়ের বাবা সহ স্থানীয়দের দাবি, জয়কে যিনি ধাক্কা দিয়েছেন তিনিই মামলার বাদী রিয়াজ। দেখা গেল যে আমার ছেলেটা কত সুন্দর আস্তে আস্তে ওরা গর্দনে হাত দিয়ে না চাকলাট নিচে দিয়ে দিচ্ছে। এটা তো মার্ডার টু মার্ডার, এটা হত্যা মামলা করছে একদম জেনে বুঝে। একটু বাচ্চা, আর ওনার বয়স হলো আপনি যা 55 থেকে 60 বছর বয়স,
তো ওনার সাথে 15 বছর 16 বছরের পোলাপানটা কীভাবে ছিনতাই করে? ওর মতন একটা জঘন্য ব্যক্তি আপনি চকবাজারে যদি আপনি তালাশ করেন, ওর নামে যদি করেন, ওর নামে একটা ক্রিমিনাল রিয়াজ, মানে চোর রিয়াজ করে সবাই চিনে। বেশ কয়েকবার চেষ্টায় পাওয়া যায় রিয়াজকে। তার দাবি ছিনতাই করার সময় ধস্তাধস্তিতে গাড়ির নিচে চাপা পড়ে যায় জয়। ছিনতাইয়ের সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করলেও মেডিকেল রিপোর্টে তার কোনো অস্তিত্ব মেলেনি। গলির ভিতরে ঢুইকা নিয়েই মাথায় একটা কোপ দিছে এই জায়গায়। কোপ দেওয়ার লগে লগেই আমি আতঙ্ক হয়ে গেলাম গা, ঝাড়াঝাড়ি করে ওদের থেকে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমিও রাস্তায় পড়ে গেলাম, ওর রাস্তায় পড়ে গেল, একটা কভার পরে গেছে, পরে ওর শুনি সে মৃত্যু হয়ে গেছে গা। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আসামির স্বজনেরা। তারা বলছে 3 আসামির বয়স 16 বছর হলেও এজাহারে উল্লেখ করা হয়েছে 18। তাদের সার্টিফিকেটেও এর প্রমাণ পাওয়া গেছে। আমার ছেলে আমারে খালি আম্মু আমারে বাঁচাও, পিয়স বাবা তুই মারলি কেন ছেলেটা, সব পুলিশ বসা, সব কয়েকি কেন মারুম আমি, ওই গাড়ির নিচে রিয়াজ গাড়ি নিচে দিয়া দিছে তার জন্য আমি মারলাম, এটা কি আমার অন্যায়? এটা আমার অন্যায়? আমি যে মারছি আমি যে মারছি এটা আমার অন্যায়, আর ওই যে গাড়ির নিচে দিয়ে দিছে এটার অন্যায় না? এ বিষয়ে পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সিসিটিভির ফুটেজ সহ সবকিছু আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 5 মাস বন্ধ থাকার পর খুলেছে বিনোদন ও পর্যটন কেন্দ্র। ফলে জনপ্রিয় পর্যটন স্পটে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা। তবে প্রথম দিনে মানুষের আনাগোনা কম। পর্যটন কেন্দ্র খোলায় খুশি সংশ্লিষ্টরা। করোনা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক দর্শনার্থী যেতে পারবে পর্যটন কেন্দ্রে। করোনা লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর প্রথম সুযোগেই বিনোদনের খোঁজে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে অনেকেই উপভোগ করছেন প্রকৃতির নির্মল বাতাস। কিছুদিন আগে জনমানব শূন্য থাকলেও এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও অনেকেই মানেননি। বিয়ের পরে হানিমুনে আসা হয় নাই, তো এখন এতদিন পর লকডাউনের পর খোলার পরে হানিমুনে এসে খুব বেশি ভালো লাগছে। পর্যটন সংশ্লিষ্টরা সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। আমরা কিন্তু এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে ধারণ ক্ষমতার বাইরে কেউ হোটেলে বুকিং নিচ্ছে কিনা, দিচ্ছে কিনা, কেউ অবস্থান করছেন কিনা। পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিন নতুন করে সেজেছে রাঙামাটির পর্যটন স্পটগুলো। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণকারীদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সকলকে দর্শনার্থীকে পলয়ের পার্কে ঢুকাচ্ছে। খাগড়াছড়িতে ভিড় করা পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছেন সংশ্লিষ্টরা। 5 মাস পরে বেরিয়েছি তো, তাই মনের আনন্দটা এখন এখানেই উপভোগ করতেছি আর। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে পর্যটন কেন্দ্রগুলো আবারও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হোটেল মালিকদেরকেও আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি যে তারা যেন অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যবিধি মেনটেন করার চেষ্টা করে। এরই মধ্যে কাজে ফিরেছেন হোটেল মোটেলগুলোর কর্মকর্তা কর্মচারীরা। নতুন করে লোকবল নিয়োগের পরিকল্পনা করেছে অনেক প্রতিষ্ঠান। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারী আর দীর্ঘ লকডাউনের কারণে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল না মানুষের চলাচল। দূষণমুক্ত থাকায় পাল্টে গেছে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের এই ভিন্ন রূপ মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীদের। সবুজ পাহাড়ের বুকে সাদা মেঘের লুকোচুরি, পাথরের বুক চিরে নেমে আসা ঝর্ণা ধারা আর সাঙ্গু নদীর সৌন্দর্য এখন অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। দীর্ঘ সময় মানুষের চলাচল বন্ধ থাকায় প্রকৃতি ফিরেছে আপন সতেজতায়। শৈলপ্রপাত, রেমাক্রি, নাফাকুম, দেবতাকুম, শিলবান্ধা সহ ছোট বড় অসংখ্য ঝর্ণা এখন জলরাশিতে ভরপুর। মেঘলা, নীলাচল, চিম্বুক ও নীলগিরির পাহাড়ে সবুজের হাতছানি যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। দীর্ঘদিন পর প্রকৃতির এই রূপ দেখতে পছন্দের জায়গায় যাবেন পর্যটকরা। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে তাদের অপেক্ষায় এখন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী দিক থেকে চিন্তা করলে লস হয়েছে, কিন্তু প্রাকৃতিক দিক থেকে চিন্তা করলে আমাদের খুবই লাভবান হয়েছে। আমরা আশা করব এই দিনগুলো, এই করোনাকালীন সংকট কাটিয়ে ওঠার পর
আমরা পরবর্তীতে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মাঝে তুলে ধরতে পারবো। বান্দরবানে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রায় 20,000 মানুষ। দীর্ঘদিন পর কাজে ফিরে স্বস্তি জানিয়েছেন তারা। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা ফুটের মোটর ডিস্ট্রিক্টের মালিকদেরকে 0 ইন্টারেস্টে অথবা খুব কম ইন্টারেস্টে দীর্ঘমেয়াদী লোনের ব্যবস্থা করা, অন্তত 10টা বছরের জন্য ব্যাট ইনকাম ট্যাক্স মওকুফ করা। প্রকৃতির এমন রূপ ধরে রাখতে পর্যটক সহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।